এখন পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথি বাংলাদেশের নিয়মিত অনুষ্ঠান। আমরা আজকে আলোচনা করব অর্গান অফ মেডিসিনের অ্যাফোরিজম নাম্বার 31 থেকে 40-এর কনসেপচুয়াল ডিসকাশন। এর আগে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম দুটি পর্বে, 1 থেকে 20 এবং 21 থেকে 30। আজকে আমরা 31 থেকে 41 নম্বর অ্যাফোরিজমের কনসেপচুয়াল ডিসকাশন করব। যথারীতি আলোচনা করছেন আমাদের প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলাম ভাই। তাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর সাথে সাথে যারা আমাদের আলোচনাটি শুনছেন বা ভবিষ্যতে দেখবেন, সবাইকে আমরা একটি অনুরোধ করব, আপনারা এই আলোচনাটিতে যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে অথবা আপনার কোনো কনসেপশন সেখানে আপনি ইনক্লুড করতে চান, তাহলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর আমাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই সেটা দেবেন। সাথে সাথে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আলোচনা আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। ধন্যবাদ জানাচ্ছি হোমিওপ্যাথিস্ট আনোয়ার পাটোয়ারী ভাইকে হোমিওপ্যাথি বাংলাদেশের পক্ষ থেকে একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য, আমাকে কথা বলে হোমিওপ্যাথি নিয়ে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের আলোচনায় আমরা অর্গান অফ মেডিসিন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্গান অফ মেডিসিনের অনুচ্ছেদ 31 থেকে 40 পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। অ্যাফোরিজম 31 থেকে 40 পর্যন্ত আলোচনার চেষ্টা করব। আলোচনার ধরন হবে সংক্ষিপ্ত, ফান্ডামেন্টাল, কনসেপচুয়াল। আলোচনায় অনেক কিছু হয়তোবা বাদ যাবে, যেহেতু একটা ক্লাসে, একটা আলোচনায়, একটা লেকচারে 10টা অ্যাফোরিজমের কনসেপ্ট নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা হলো ইনশাআল্লাহ এসে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাফোরিজম 31, অনুচ্ছেদ 31। এখানে 31-এর ফান্ডামেন্টাল যে পয়েন্ট, প্রাকৃতিক রোগ সৃষ্টিকারী শত্রু ভাবাপন্ন শক্তিগুলোর মানুষের শরীরে রোগ তৈরি করার ক্ষমতা সম্পূর্ণ শর্তাধীন, কন্ডিশনাল সাসসেপ্টিবিলিটি। এর আগেও এর সাথে সংশ্লিষ্ট আরেকটা অ্যাফোরিজম নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে 31 অ্যাফোরিজমে যে বিষয়টা বলা আছে, প্রাকৃতিক রোগ সৃষ্টিকারী যত ক্ষমতা আছে, ন্যাচারালি যে রোগগুলো আমাদের বডিতে জ্বর তৈরি করে, মাথা ব্যথা তৈরি করে, ব্রঙ্কাইটিস তৈরি করে, যেই রোগগুলো আমাদের ফুসফুসের প্রদাহ তৈরি করে, ইনফেকশন তৈরি করে, যেই রোগের কারণ বাহ্যিকভাবে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, বাহ্যিক কোনো সূক্ষ্ম ন্যাচারাল কারণ, এই রোগগুলো আমাদের শরীরে রোগ সৃষ্টি করার যে ব্যাপার, এটা অনেকগুলো কন্ডিশনের উপর নির্ভর করে। অর্থাৎ এই কারণগুলো স্বয়ংক্রিয়ভাবে নিজের ইচ্ছায় শর্তহীনভাবে রোগ সৃষ্টি করতে পারে না। যে রোগীতে লাইকোপোডিয়াম প্রয়োগ করতে হবে, তার লাইকোপোডিয়ামের জ্বর হোক, লাইকোপোডিয়ামের মস্তিষ্কের কোনো রোগ হোক, বা কোনো প্রাদাহিক রোগ হোক, ইনফেকশাস রোগ হোক, লাইকোপোডিয়াম প্রয়োগ করার আগে লাইকোপোডিয়ামের যে চিত্রটা তৈরি হয়, আপনি যার উপর ভিত্তি করে, টোটালিটির উপর ভিত্তি করে লাইকোপোডিয়াম প্রয়োগ করবেন, এই চিত্র তৈরি হওয়ার জন্য যেই কারণ প্রাকৃতিকভাবে এখানে কাজ করেছে, এই কারণটা শর্তহীনভাবে রোগ সৃষ্টি করতে পারে নাই। যখন বডিতে নির্দিষ্ট কারণ
আক্রমণ করার সুযোগ পেয়েছে, উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, উপযুক্ত প্রবণতা বা সাসেপ্টিবিলিটি তৈরি হয়েছে, উপযুক্তভাবে দেহ, মন এবং বাহ্যিক কারণ বা জীবাণু বা অণুজীব অ্যাডজাস্টেড হয়ে রোগ সৃষ্টি করার শক্তি খুঁজে পেয়েছে, তখনই এটা রোগ সৃষ্টি করতে পেরেছে। তো এই জন্য এগুলো অনেকগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করে, শর্তহীনভাবে এটা রোগ তৈরি করতে পারে না। অ্যাফোরিজম 32 বা অনুচ্ছেদ 32-এ যে বিষয়টা বলা আছে, ঔষধের কৃত্রিম রোগ উৎপাদনকারী শক্তি সম্পূর্ণ নিঃশর্ত এবং এটি সর্বাবস্থায় ও প্রতিটি মানবদেহের উপর কাজ করে। ঔষধ, আমরা যে বিষয়টা বললাম যে যাকে আমরা লাইকোপোডিয়াম বা ব্রাইনিয়া বা রাস্টক্স প্রয়োগ করব, তার এই সিচুয়েশন তৈরি হওয়ার জন্য যে কারণগুলো কাজ করেছে, সেখানে অনেকগুলো শর্ত প্রযোজ্য ছিল বা অনেকগুলো টাইমিং এর সমন্বয়ের ব্যাপার ছিল। কিন্তু লাইকোপোডিয়াম যাকে প্রয়োগ করবেন, এই লাইকোপোডিয়াম বা ব্রাইনিয়া বা রাস্টক্স, এটা হচ্ছে একটা কৃত্রিম শক্তি বা আর্টিফিশিয়াল রোগ সৃষ্টিকারী, রোগ উৎপাদনকারী এনার্জি তার ভিতরে আছে। অ্যাফোরিজম 32-এ যে বিষয়টা বলা আছে, আপনি চাইলে লাইকোপোডিয়াম দিয়ে, ব্রায়োনিয়া দিয়ে, রাস্টক্স দিয়ে আপনার ইচ্ছায় রোগ তৈরি করতে পারবেন বা রোগ লক্ষণ তৈরি করতে পারবেন, অথবা আরোগ্যের মেকানিজম ঘটাতে পারবেন সিমিলিমাম এর শর্ত মেনে। মানে এই ব্যাপারটা এমন না যে 6 মাস পরে কখনো সমন্বয় ঘটবে, তারপর জীবাণু এসে রোগ তৈরি করবে। আপনার বডিতে একটা প্রবণতা থাকবে সিরিয়াসলি, তারপর সেই নির্দিষ্ট জীবাণু বা প্রাকৃতিক কারণ বা বিষ বাষ্প বা মায়াজমেটিক কারণ যেভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, তার ইচ্ছায় যখন তখন সেটা পারে না। হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে একই লক্ষণ তৈরি করার জন্য ওইরকম 6 মাস অপেক্ষা করার প্রয়োজন নেই। যেহেতু এটা আপনার হাতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, আপনি লাইকোপোডিয়াম 30, 200, 1000, 10,000 অথবা ব্রাইনিয়ার বিভিন্ন পোটেন্সি প্রয়োগ করে লক্ষণ তৈরি করতে পারবেন। একই লক্ষণ প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়ার জন্য অনেকগুলো কন্ডিশন বা অনেকগুলো সমন্বয়ের ব্যাপার ছিল, শর্তের ব্যাপার ছিল, কন্ডিশন ছিল। সাসেপ্টিবিলিটি সিরিয়াসলি তৈরি হওয়ার পরে তারপর সেগুলোকে আকর্ষণ করার ব্যাপার ছিল। কিন্তু কোনো প্রকার সাসেপ্টিবিলিটি আগে থেকেই ছিল না। আপনি বারবার আমাদের পটেন্টাইজ হোমিওপ্যাথিক মেডিসিন বা ক্রুড মেডিসিনকে প্রয়োগ করে লক্ষণ তৈরি করার সক্ষমতা রাখেন। তো এজন্য আর্টিফিশিয়াল রোগ উৎপাদনকারী যে এজেন্ট আছে, যাকে আমরা ঔষধ হিসেবে চিনি, রেমেডি হিসেবে চিনি, যাকে আমরা টোটালিটি অফ সিমটমসের আলোকে ঔষধ হিসেবে প্রয়োগ করি, রোগ আরোগ্য করি, এটার দুইটাই ক্ষমতা এখানে, রোগ আরোগ্যকারী এবং রোগ উৎপাদনকারী। এই এজেন্টকে আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি এবং শর্তহীনভাবে প্রয়োগ করতে পারি। রোগীর বডিতে সাসেপ্টিবিলিটি পূর্ব থেকে পর্যাপ্ত পরিমাণ থাকতেই হবে, ব্যাপারটা এমন নয়, বরং আমরা চাইলে এটার ডোজ, পোটেন্সি, মাত্রা কম বেশি করে রোগ উৎপাদন করতে পারি বা লক্ষণ উৎপাদন করতে পারি, আরোগ্যের মেকানিজম সৃষ্টি করতে পারি। এজন্য এটা শর্তহীন, আনকন্ডিশনাল অ্যাকশন বা আনকন্ডিশনাল একটা এজেন্ট হিসেবে কাজ করে। অ্যাফোরিজম 33 অনুচ্ছেদ 33 বলা আছে, মানুষের জীবন্ত শরীর প্রাকৃতিক রোগের চেয়ে ঔষধি শক্তির দ্বারা অনেক বেশি সহজে রোগাক্রান্ত বা রূপান্তরিত হতে পারে, ডিরেঞ্জড হতে পারে। এটাও পূর্ববর্তী যে অ্যাফোরিজম আছে তার সাথে কানেক্টেড। ফান্ডামেন্টাল পয়েন্ট কি? মানুষের জীবন্ত শরীর, শর্ত হচ্ছে জীবন্ত শরীর। এটা টেবিল চেয়ার বা ওইরকম জড় বস্তুর ক্ষেত্রে বলা হয় নাই। যাদের বডিতে প্রাণ আছে, জীবনী শক্তি আছে, এখনো জীবনের সঞ্চার আছে, এরকম একজন ব্যক্তি বা মানুষ অথবা অন্য প্রাণীর ক্ষেত্রেও কখনো হতে পারে।
হোমিওপ্যাথি যেহেতু ফান্ডামেন্টালি মানুষকে নিয়ে কাজ করে এবং মানুষের উপর ঔষধের প্রয়োগ নিয়ে কাজ করে, এজন্য মানুষ হিসেবে উদাহরণ দেওয়া হয়েছে বেশি, বা অধিকাংশ ক্ষেত্রেই মানুষ বলা হয়েছে। তো মানুষের জীবন্ত শরীরে প্রাকৃতিক রোগ যে আক্রমণ করে, আমাদের শরীরে যে বিভিন্ন রোগগুলো আক্রমণ করে, আগের দুইটা অ্যাফোরিজমের সাথেই কানেক্টেড। আমাদের প্রাকৃতিক রোগগুলো যতটুকু আক্রমণ করতে পারে, যতটুকু রোগ তৈরি করতে পারে, যত তীব্রভাবে রোগ সৃষ্টি করার ক্ষমতা রাখে, অথবা যতটা সময় নিয়ে কাজ করতে পারে, ঔষধি শক্তি যেটা, ঔষধ শক্তি বা মেডিসিনাল পাওয়ার, মেডিসিনাল এনার্জি, এটা তার থেকেও বেশি আমাদের বডিতে আপনার রোগ সৃষ্টি করতে পারে। তো এজন্য আমরা ঔষধের প্রতি বেশি প্রবণতাশীল। প্রাকৃতিক কোনো এজেন্ট এর প্রতি আমাদের যতটুকু প্রবণতা আছে, তার থেকে বেশি প্রবণতা আমাদের ঔষধের প্রতি আছে। এবং প্রাকৃতিক উপাদানগুলো বা প্রাকৃতিক রোগের কারণগুলো আমাদের বডিতে যতটুকু রোগ তৈরি করতে পারে, সেটা কোয়ালিটি বা কোয়ান্টিটি, সাসসেপ্টিবিলিটি, তার থেকে অনেক বেশি কোয়ালিটি, কোয়ান্টিটি বা সাসসেপ্টিবিলিটির বিবেচনায় আর্টিফিশিয়াল এজেন্ট গুলোর প্রতি আমরা বেশি সাসসেপ্টিবল, বেশি রিঅ্যাক্টিভ, বেশি প্রবণতাশীল, বা বেশি আমরা আক্রান্ত হওয়ার মতো অবস্থায় থাকি। এই এফোরিজম গুলো আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট তৈরি করবে। আপাত দৃষ্টিতে মনে হয় যে এফোরিজম গুলো আমাদের কাজে আসবে না, বা প্র্যাকটিক্যালি একজন ডাক্তার হিসেবে এগুলো জানা কতটা জরুরি, কিন্তু বাস্তবিক অর্থে এগুলো অনেক বেশি জরুরি, এবং এগুলো থেকেই আমাদের কনসেপ্ট বিশুদ্ধ হয়, অথবা এগুলো না জানার কারণে, ভুল জানার কারণে কনসেপ্ট অবিশুদ্ধ হয়। আমাদেরকে সঠিকভাবে গাইড করার মতো এফোরিজম গুলো ফান্ডামেন্টালি কাজ করে, এবং এফোরিজম গুলোর অনুধাবনের অভাবে আমাদেরকে মিসগাইড করে আমরা হোমিওপ্যাথির প্রকৃত সত্য থেকে বিচ্যুত হয়ে যাই। অ্যাফোরিজম 34 যে বিষয়টা বলা আছে, প্রাকৃতিক রোগ নিরাময়ের জন্য কৃত্রিম ঔষধি রোগটিকে কেবল শক্তিশালী হলেই হবে না, তাকে অবশ্যই রোগ লক্ষণের সাথে অত্যন্ত সদৃশ হতে হবে। অ্যাফোরিজম 34 যে বিষয়টা বলা আছে, প্রাকৃতিক রোগ নিরাময়ের জন্য, অর্থাৎ আমাদের বডিতে যে রোগ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, সাধারণত আমরা যেই ন্যাচারাল এজেন্টের মাধ্যমে অসুস্থ হয়, এই ঔষধ কি বলে, এই রোগটাকে বা এই অসুখটাকে দূর করার জন্য, এই শারীরিক মানসিক বিচ্যুতিকে দূর করার জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করব, তাকে শক্তিশালী হওয়া লাগবে, এবং অবশ্যই লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া লাগবে। যদি লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, মোস্ট সিমিলিমাম বা মোস্ট সিমিলার না হয়, তাহলে প্রকৃত হোমিওপ্যাথিক আরোগ্য ঘটবে না। এবং যদি শক্তিশালী না হয়, তাহলেও যথেষ্ট পরিমাণে এনার্জেটিক বা পাওয়ারফুল বা পটেন্টাইজড না করা হবে, তাহলে প্রকৃতপক্ষে রোগ আরোগ্যের মেকানিজম ঘটবে না। এজন্য এই দুইটা শর্ত এখানে উল্লেখযোগ্য। ঔষধকে সিমিলিমাম করতে হবে টোটালিটি অফ সিমটমসের আলোকে, ঔষধকে পটেন্টাইজড করতে হবে হোমিওপ্যাথির নির্দিষ্ট দর্শনের আলোকে, নির্দিষ্ট নীতিমালার আলোকে। অ্যাফোরিজম 35 বা 35 যে বিষয়টা বলা আছে, যখন দুটি অসদৃশ রোগ একটি শরীরে মিলিত হয়, তখন প্রকৃতিতে কোনো নিরাময় ঘটে না। সরি, আমার একটা ফোন আসছে। যখন দুটি অসদৃশ রোগ একটি শরীরে মিলিত হয়, তখন প্রকৃতিতে কোনো নিরাময় ঘটে না। ডিসিমিলার ডিজিজ যখন একসাথে সমন্বয় ঘটবে বা মিলিত হবে একই সাথে, বা একটার পর একটা আসবে, তখন একটা রোগের কারণে আরেকটা রোগ চলে যাবে, ব্যাপারটা এমন হয় না। ব্যাপারটা হচ্ছে
আমার শরীরে যদি এমন একটা রোগ থাকে, লাইকোপোডিয়াম টাইপের লিভার ডিজিজ, বিকালে বৃদ্ধি হয়, অল্প খেলেই পেট ফুলে যায়, কৃপণতার প্রচন্ড লক্ষণ আমার আছে, মানসিকভাবে আমি প্রচন্ড ভীতু টাইপের, বিকাল 4টা থেকে রাত্রে 8টা পর্যন্ত বৃদ্ধি ইত্যাদি লক্ষণ আছে, এবং এর সাথে আমার লিভারের নির্দিষ্ট কোনো প্যাথোলজি আছে। প্রাকৃতিকভাবে এটা সৃষ্টি হয়েছে। লাইকোপোডিয়ামকে যেহেতু আমরা ভালো চিনি, এজন্য লাইকোপোডিয়ামের সাথে মিলিয়ে আমি উদাহরণ দিচ্ছি। প্রাকৃতিকভাবে এমন একটা রোগ আমার অলরেডি আছে। এখন আরেকটা রোগ যদি আসে, ওই রোগটা লিভারের প্যাথোলজি তৈরি করতে পারে, কিন্তু এরকম বিকালে বৃদ্ধি বা ওই রোগের সাথে মানসিক অবস্থার যে কানেকশন, ওই জীবাণুটা বা ওই রোগের কারণটা বা যে রোগটা পরবর্তীতে আবার আসলো, সেটা যদি কোনোভাবে বর্তমান রোগের সাথে কানেক্টেড না থাকে, সিমিলিমাম না হয়, ওই রোগটা যখন আসবে বর্তমান শরীরে, অলরেডি একটা রোগ আছে, লাইকোপোডিয়াম টাইপের একটা প্যাথোলজি আছে, পরবর্তীতে আমার শরীরে চ্যালিডোনিয়াম টাইপ একটা প্যাথোলজি তৈরি হলো, অথবা একদম সদৃশ হইল না, ব্রাইনিয়া টাইপ একটা প্যাথোলজি আমার শরীরে আসলো, বা অন্য আরেকটা রোগ আসলো। এখন তো দুইটা রোগ আসলো, একটা রোগকে আরেকটা রোগকে তাড়িয়ে দিতে পারবে? পারবে না। মানে একটা রোগ বলা হয় না যে এক বনে দুই ভাগ থাকতে পারে না, বা এক দেশে দুই রাজা থাকতে পারে না। এখন এটা কখন হয়? এটার একটা সিমিলিমাম পর্যায়ে থাকতে হয়, সাদৃশ্যতা থাকতে হয়। এখন দুইটাই হচ্ছে ভিন্ন ভিন্ন সিমটমস, ভিন্ন ভিন্ন টোটালিটি অফ সিমটমস এর একটা ইমেজ নিয়ে এসেছে। আগের রোগটার কারণে পরের রোগটা এখান থেকে বিতাড়িত নাও হতে পারে, বা পরের রোগটা আগের রোগটাকে বিতাড়িত নাও করতে পারে, করবে না যদি বিসদৃশ হয়। একটার সাথে আরেকটার কানেকশন এখানে ঘটবে না, একটা আরেকটাকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে না। কারণ কারণ একটার সাথে আরেকটার সিমিলিমাম সমন্বয়ের অবস্থাটা ঘটে নাই, এবং একটা আরেকটাকে ধাক্কা দেওয়ার পজিশনে নাই, পুশ করার মতো অবস্থায় এখানে নাই। এটার জন্য ডিসিমিলার ডিজিজ থাকা মানে একটা রোগ আছে আর একটা ডিসিমিলার ডিজিজ আসলো, সিমিলার হইলো না, তখন ওই রোগটা আগের রোগটাকে ভালো করে ফেলবে আশা করা যাবে না। এটা বলার পিছনে অনেকগুলো কারণ আছে, এবং স্যামুয়েল হ্যানিম্যান যেখান থেকে হোমিওপ্যাথির আবিষ্কার করেছেন, আবিষ্কারের সাথে প্রাকৃতিক যে উদাহরণগুলো নিয়ে এসেছেন, অসংখ্য অগণিত উদাহরণ, ন্যাচারাল উদাহরণগুলো তিনি পরীক্ষা করেছেন, পর্যবেক্ষণ করেছেন, তারপর সিদ্ধান্তে এসেছেন যে প্রাকৃতিকভাবে কোন রোগটা কিভাবে থাকে, কোন রোগটা কাকে দূর করতে পারে, আরোগ্য করতে পারে। এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে তিনি নিশ্চিত হতে পারলেন একটা রোগ আরেকটা রোগকে আরোগ্য করতে পারে না যদি বিসদৃশ অবস্থায় থাকে। পূর্ববর্তী রোগটার সাথে যদি পরবর্তী রোগটার সাদৃশ্যতা সৃষ্টি না হয়, তাহলে আগের রোগটা পরের রোগটাকে, বা পরের রোগটা আগের রোগটাকে বিতাড়িত করতে পারে না। অ্যাফোরিজম 36, অসদৃশ রোগের প্রথম পরিস্থিতি, শরীরে পূর্বে থাকা পুরনো রোগটি যদি নতুন আগত অসদৃশ রোগটির চেয়ে বেশি শক্তিশালী হয়, তবে তার নতুন রোগটিকে প্রতিহত করে। এখানে একটা বিষয় বলা আছে, শরীরে পূর্বে থাকা আগে থেকে যে রোগটা আছে, আগে থেকে আমার বডিতে লাইকোপোডিয়াম টাইপের একটা প্যাথোলজি আছে, ব্রাইনিয়া টাইপের একটা প্যাথোলজি আছে, ফসফরাস টাইপের একটা প্যাথোলজি আছে বা রোগ আছে। এখন পুরনো যে রোগটা আছে, রোগটি যদি নতুন আগত অসদৃশ রোগটির চেয়ে বেশি শক্তিশালী হয়, মানে এটার যদি পাওয়ার বেশি থাকে, ক্ষমতা বেশি থাকে, তবে নতুন আগত রোগটিকে প্রতিহত করে, মানে নতুন ভাবে যে রোগটা ভিতরে আসবে সহজে এটা আক্রমণ করতে পারে না, বিসদৃশ হওয়ার কারণে। অলরেডি বডিতে যে রোগটা আছে সেই কিন্তু এখান থেকে যাচ্ছে না, সে ভিতরে আছেই, তার ক্ষমতা বিস্তার করছে, ক্ষতি করছে, সিমটমস তৈরি করছে, শারীরিক মানসিক বিচ্যুতি তৈরি করছে, তার অবস্থানের কোনো পরিবর্তন নাই। পরবর্তীতে যে রোগটা আসবেন বা নতুন যে রোগটা আসছে, বিসদৃশ কিন্তু দুর্বল, বিসদৃশ কিন্তু দুর্বল হওয়ার কারণে পরবর্তী রোগটা এখানে বডিতে যে পুশ করবে,
একটা প্যাথোলজি তৈরি করবে, এটার সুযোগ কম হয় আগের রোগটা বেশি শক্তিশালী অবস্থায় থাকলে। অলরেডি হচ্ছে আমার বডিতে যদি অ্যাডভান্স লেভেলের একটা প্যাথোলজি আছে, অ্যাডভান্স দুরারোগ্য টাইপের কোনো রোগ আছে, ভাইটাল কোনো অর্গানের ড্যামেজ আছে, ভাইটাল কোনো প্যাথোলজি আছে যা মানে রিকভার করার মতো অবস্থায় নাই, এই রোগটা এমন পর্যায়ে আছে, পরবর্তী যদি এমন একটা রোগ আসে, সাধারণ মাথা ব্যথা, সাধারণ জ্বর, সাধারণ কোনো পেট ব্যথা, ওই রোগগুলো তখন পাত্তাই পাবে না। অলরেডি সে এর চেয়ে বেশি জটিল রোগে আক্রান্ত অবস্থায় আছে এবং বিসদৃশ হওয়ার কারণে পরের রোগটা দুর্বল এবং বিসদৃশ। এই কারণে আগের রোগটা এখানে তার ক্ষমতার বিস্তার করে থাকবে। সরি, আমার মোবাইলে বারবার ফোন আসতেছে, তাই জন্য অসুবিধা হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আগের রোগ শক্তিশালী অবস্থায় অলরেডি আছে, সুতরাং পরের রোগটা এখানে আর আক্রমণ করতে পারবে না, পরের রোগটা ভিতরে আসতে পারবে না, পরের রোগটা তাকে বেশি একটা ক্ষতিও করতে পারবে না। অলরেডি সে এর চেয়ে বেশি ক্ষতিতে আক্রান্ত অবস্থায় আছে। অ্যাফোরিজম 37, আমরা পরবর্তী অ্যাফোরিজমে যাচ্ছি। এই প্রথম পরিস্থিতির কারণে অসদৃশ অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা করলে রোগ মোটেই কমে না। আচ্ছা, এখানে সরাসরি অ্যালোপ্যাথিক ঔষধের উদাহরণ নিয়ে এসেছে, বা এই জাতীয় যত ঔষধ আছে যেটা সদৃশ হয় না, প্রকৃতপক্ষে সিমিলিমাম হয় না, সদৃশ লক্ষণ উৎপাদন করতে পারে না, এটা সাধারণত রোগ আরোগ্য করতে পারে না। চিকিৎসা করলে মোটেই রোগ কমে না বা স্থায়ীভাবে যায় না, বা এটাতে আরোগ্য বলতে যা বোঝায় এটা ঘটে না। আগের উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে বিসদৃশ রোগ দুইটা একটা আরেকটাকে বিতাড়িত করতে পারে না। এখন সদৃশ বলতে হোমিওপ্যাথিক চিকিৎসা একটা সদৃশ চিকিৎসা, অথবা একটা রোগ আছে আর একটা সদৃশ রোগ উৎপাদন হলো, সেখানে কি ঘটবে, কিভাবে ঘটবে, সেটা পরবর্তী আলোচনার বিষয়। কিন্তু এটা ক্লিয়ার যে বিসদৃশ হওয়ার কারণে পরবর্তী রোগটা আগের রোগটাকে দূর করতে পারে না, আর পরবর্তী রোগটা যদি দুর্বল হয় আগের রোগটার সাথে মিলিত হতে পারে না, আগের রোগটা পরবর্তী রোগটাকে বা নতুন আগত রোগটাকে বিতাড়িত করে দেয়। নতুন রোগটা এখানে আসতেই পারে না, যেহেতু অলরেডি আগের রোগটা শক্তিশালী অবস্থায় আছে। এই সূত্র অনুসারে বা এই নিয়ম অনুসারে এমন কোন ঔষধ যদি দেওয়া হয় যা সিমিলিমাম না, সদৃশ না, ডিসিমিলার, তখন এই ওষুধটাকে আমরা এলোপ্যাথি নাম দিই বা অন্য কোনো নাম দিই। এই সূত্র অনুসারে, প্রাকৃতিক ন্যাচারাল এই অবজারভেশন অনুসারে এটা রোগ আরোগ্য করতে পারবে না, রোগ আরোগ্য করা সম্ভব না, যেহেতু বিসদৃশ। রোগ আরোগ্যের শর্ত অনুসারে এটা রোগ আরোগ্য কখনোই। আর এই ওষুধ যদি দুর্বল অবস্থায় থাকে রোগের থেকে, তাহলে এটা তো বডির ভিতরে গিয়ে কোনো অ্যাকশন মেকানিজম খুব একটা তৈরি করতে পারবে না। অ্যাফোরিজম 38, অসদৃশ রোগের দ্বিতীয় পরিস্থিতি। অসদৃশ বা বিসদৃশ ডিসিমিলার ডিজিজের যে বিভিন্ন কন্ডিশন আমরা বলছি, প্রথম পরিস্থিতি বললাম একটা, দ্বিতীয় পরিস্থিতি কি, নতুন আগত অসদৃশ রোগটি যদি পুরনো রোগটির চেয়ে বেশি শক্তিশালী হয়। আগে বললাম যে অসদৃশ হলে একটা আরেকটাকে আরোগ্য করতে পারে না, বা আগের রোগটাকে পরের রোগটা আরোগ্য করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যদি নতুন রোগটা আগের রোগটা থেকে দুর্বল হয়, তাহলে নতুন রোগটা আগের রোগটার কে আক্রমণই করতে পারে না, এটা একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এটা দুইটাই বিসদৃশ বা অসদৃশ, ডিসিমিলার। এখন নতুন যে রোগটা, এটা অসদৃশ এবং
অনেক বেশি শক্তিশালী, দুর্বল না, বিসদৃশ এবং অনেক বেশি শক্তিশালী। প্রাকৃতিক যে বিভিন্ন রোগী বা রোগ পর্যবেক্ষণ করেছেন, অসংখ্য অগণিত যে ডকুমেন্ট আছে, ডাটা আছে, পরিসংখ্যান আছে, পৃথিবীতে এরকম মেডিকেল হিস্ট্রি তে বিভিন্ন পর্যবেক্ষণ অবজারভেশন আছে, লিপিবদ্ধ আছে, সেগুলোকে পরীক্ষা করেছেন, অবজারভেশন করেছেন, অ্যানালাইসিস করেছেন এবং স্যামুয়েল হ্যানিম্যান নিজে অসংখ্য অগণিত রোগীতে পরীক্ষা করেছেন। এই পরীক্ষা করে করে তিনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পর্যবেক্ষণগুলোকে উল্লেখ করেছেন, কোন রকম কোনো প্রেজুডিসড মেন্টালিটি ছাড়াই, পক্ষপাত দুষ্ট না হয়ে, পক্ষপাত দুষ্টতা থেকে শতভাগ মুক্ত থেকে তিনি পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন এবং লিপিবদ্ধ করেছেন। তো অ্যাফোরিজম 38 যে বিষয়টা বলা আছে, বিসদৃশ যে রোগটা আসবে, এটা যদি আপনার পুরনো রোগটার থেকেও বেশি শক্তিশালী হয়, তবে তা পুরনো রোগটিকে সাময়িকভাবে স্থগিত রাখে। এই যে ব্যাপারটা, যখন আমরা কোনো একটা ওষুধ দিয়ে আরোগ্য করতে পারি, মনে করি যে আরোগ্য করে ফেলছি, ব্যথা কমে যাচ্ছে, বা এমন একটা রোগ তৈরি হয়েছে যে আগে আমার নর্মাল মাথা ব্যথা ছিল, পরবর্তীতে সিরিয়াস এমন একটা রোগ হয়েছে, মাথা ব্যথাটা আর এখন ফিল করছি না। ডিসিমিলার ডিজিজ, কিন্তু পরবর্তী রোগটা যখন অধিকতর শক্তিশালী হয়, অধিকতর পাওয়ারফুল হয়, অধিকতর ডিস্ট্রাকটিভ টাইপের হয়, অধিকতর ক্ষতিকর ক্যারেক্টার নিয়ে আসে, আগমন করে, আগের রোগটা যদি এখানে তুলনামূলক বিচারে দুর্বল অবস্থায় থাকে, তাহলে এই দুর্বল রোগটা সাময়িকভাবে স্থগিত অবস্থায় থাকে, বা চুপচাপ অবস্থায় থাকে, অথবা নির্লিপ্ত অবস্থায় থাকে, অথবা আক্রমণাত্মক অবস্থায় আর যায় না। কারণ কি? কারণ হচ্ছে ডিসিমিলার এবং নতুন আগত যে রোগটা এসেছে, এটা বেশি শক্তিশালী। এখন নতুন আগত রোগের যে ধরন, এটা ডিসিমিলার এবং বেশি শক্তিশালী হওয়ার কারণে আগের রোগ, অলরেডি আমি যে রোগে আক্রান্ত ছিলাম, সেই রোগটাকে আমি আর ফিল করছি না, বা সেই রোগটাকে মনে করছি যে আপাতত আমার রোগটা নাই। এটার ঘটনা কি ঘটে? ডিসিমিলার মেকানিজমে আগের রোগটাকে এখানে সাইলেন্ট করে দেয়, সুপ্ত করে দেয়, বা স্থগিত করে দেয় তার কার্যক্রম, ডাইনামিক কার্যক্রম বা পরবর্তী যে মেকানিজম গুলো হয়, এটাকে হোল্ড অন করে রাখে বলতে পারেন। হোল্ড করে রাখা মানে তো ব্যাপারটা এমন না যে আগের অবস্থাটা টোটালি চলে যাওয়া। কিন্তু এখানে যখন এই যে নতুন যে রোগটা আসলো, এই রোগটা যদি কোনো কারণে আবার দুর্বল হয়ে যায়, ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, বা কোনো কারণে চলে যায়, সেটা অ্যালোপ্যাথিক ড্রাগ হোক অথবা যে নতুন আগত রোগটা আসলো, এটা যদি যেহেতু শক্তিশালী অবস্থায় থাকার কারণে আগের রোগটা এখন ফিল হচ্ছে না, যখন এই রোগটা দুর্বল হয়ে যাবে, বা এই বিসদৃশ ঔষধজ রোগটা দুর্বল হয়ে যাবে, ঔষধজ ক্ষমতা এখান থেকে রিমুভ হয়ে যাবে, চলে যাবে, এটা যেহেতু আগের রোগটাকে কোনোভাবে ভালো করে নাই, জাস্ট তাকে হোল্ড অন করে রেখেছিল, নতুন আগত শক্তিশালী রোগটা যখন দুর্বল হয়ে যাবে অথবা চলে যাবে, আগের রোগটা ঠিকই আবার আগের মতো বা আগের থেকেও বেশি মাথাচাড়া দিয়ে উঠবে, অলরেডি ভিতরে থাকার কারণে, অলরেডি ভিতরে এটার শক্তি সঞ্চয় করার কারণে। অ্যাফোরিজম 39, হিংস্র ও তীব্র অ্যালোপ্যাথিক চিকিৎসা, বা আমরা যদি এখানে হিংস্র শব্দটাকে পছন্দ না করি, ভায়োলেন্ট অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট আছে, অ্যালোপ্যাথি বলতে সুনির্দিষ্ট একটা অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি বলতে আমরা যা বুঝি, শুধু তাকেই কিন্তু বোঝানো হয় না, বা তাদেরকে এখানে ব্লেম দেওয়া হয় না। সিমিলিমামের বাহিরে যা কিছু আছে, মানে লক্ষণগুলোর সাথে সমন্বয় করে যা ওষুধ দেওয়া হয়, টোটালিটি অনুসারে যখন ওষুধ দেওয়া হয়, সেটা সিমিলিমাম করে যখন দেওয়া হয়, সেটা হোমিওপ্যাথি। এটা আমার সিস্টেমের বাহিরেও যদিও এমন কোনো পদ্ধতি থাকে যেখানে লক্ষণ মিলিয়ে মিলিয়ে ওষুধ দেওয়া হয়, সেটাও আংশিক হোমিওপ্যাথি হতে পারে। একইভাবে অ্যালোপ্যাথি বলতে শুধুমাত্র একটা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিকে আমরা মিন করছি না। অ্যালোপ্যাথি বলতে সিমিলিমামের বিপরীত যা কিছু আছে, যেখানে সিমিলিমাম হয় নাই, সদৃশ নিয়মে রোগের সমন্বয় ঘটে নাই, রোগের আক্রমণ ঘটে নাই, অথবা ঔষধের সমন্বয় ঘটে নাই, ঔষধ বডিতে প্রয়োগ করা হয় না, যখন
সদৃশ নিয়মে ওষুধ প্রয়োগ করা হয় না। যে কোনো চিকিৎসা পদ্ধতির সেই ওষুধটাই হচ্ছে ডিসিমিলিমাম বা এলোপ্যাথিক ওষুধ। একটা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিকে আমরা এভাবে চিনি এলোপ্যাথি, কিন্তু ডিসিমিলার মানে আমাদের ভাষায় ইন জেনারেল জেনারেলাইজেশন করলে এটা হচ্ছে এলোপ্যাথিক ওষুধ। তো যখন এরকম এলোপ্যাথিক হিংস্র বা তীব্র বা ভায়োলেন্ট এলোপ্যাথিক ওষুধগুলো এই দ্বিতীয় পরিস্থিতি তৈরি করে। দ্বিতীয় পরিস্থিতি কি? আগে আমরা যখন বললাম যে দ্বিতীয় পরিস্থিতি হচ্ছে ডিসিমিলার এবং আগত রোগটা বেশি শক্তিশালী। এখন এরকম ডিসিমিলার পরিস্থিতিতে ঔষধ প্রয়োগ করা হলো, সিমিলিমামের সমন্বয় ঘটলো না, সিমিলিমামের সূত্র অনুসারে ঔষধ প্রয়োগ করা হলো না, অপোজিট বা ডিসিমিলার হইল, কিন্তু বেশি শক্তিশালী, অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি কেমিক্যাল যুক্ত, অনেক বেশি বডিতে হচ্ছে একটা বায়োলজিক্যাল মানে বিচ্যুতি ঘটানোর মতো বিশেষ ক্ষমতা থাকে, প্যাথোলজি তৈরি করার মতো বিশেষ ক্ষমতা থাকে। তখন যেটা হয়, আগের সূত্র অনুসারে যেহেতু পরেরটা বেশি শক্তিশালী, আগেরটা দুর্বল, কিন্তু সিমিলিমাম না, সিমিলার না, ডিসিমিলার, এই কারণে আগের যে চলমান রোগটা ছিল এটা সাময়িকভাবে চুপচাপ হয়ে যায়, সুপ্ত হয়ে যায়, হোল্ড অন হয়ে যায়, ভিতরে সাপ্রেসড হয়ে যায়। তার আক্রমণাত্মক, আগের রোগের যে আক্রমণাত্মক টোন ছিল সেটা তখন আর শুনতে পায় না, যে সুর ছিল সেটা আমরা শুনতে পাই না, অথবা যে ফিলিংস ছিল সেটা রোগী আর ফিল করে না। ডিসিমিলার কিন্তু পরের রোগটা বেশি ভয়ানক, বেশি ভায়োলেন্ট, বেশি শক্তিশালী, বেশি ডিস্ট্রাকটিভ। এই কারণে আগের রোগটা তখন আর ফিল না হওয়ার কারণে আমরা বা রোগী ফিল করেন যে আমার আগের রোগটা নাই, আগের রোগ চলে গেছে, ব্যথা চলে গেছে। কিন্তু প্রাকৃতিক রোগগুলোকে অবজারভেশন করে স্যামুয়েল হ্যানিম্যান যে বিষয়টা নিশ্চিত করেছেন যে এই যে চলে যাওয়াটা, এটা ডিসিমিলার হওয়ার কারণে, পরের রোগটা বেশি শক্তিশালী হওয়ার কারণে এবং ডিসিমিলার হওয়ার কারণে সুপ্ত করতে পারে, হোল্ড অন করতে পারে, হাইড করতে পারে, সাময়িক সময়ের জন্য এটাকে মানে কি বলা যায়, স্থগিত করে দিতে পারে, কিন্তু রোগটাকে আসলে দূর করতে পারে না। এটা কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতির উপর উনি মিন করেন নাই, বরং অ্যালোপ্যাথিক নিয়মে যত রোগ সৃষ্টি হয়েছে, একটার পরে আর একটা রোগ সৃষ্টি হওয়ার পরে সেখানে তিনি পর্যবেক্ষণ করেছেন এবং এই পর্যবেক্ষণ থেকে নিশ্চিত হতে পেরেছেন যে ব্যাপারটা এরকম, যে রোগ শক্তিশালী বেশি হলে এবং পরের রোগ যেটা আসবে সেটা যদি ডিসিমিলার হয়, বেশি শক্তিশালী হয় আগেরটা থেকে, তাহলে এই কাজটা করতে পারে। সেম সূত্র যে কোনো ঔষধের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যদি ঔষধটা আমরা প্রয়োগ করি, ঔষধটা পারফেক্ট সিমিলিমাম না হয় এবং যথেষ্ট বেশি শক্তিশালী হয় বা বেশি কেমিক্যাল যুক্ত হয়, বেশি হচ্ছে বডিতে বায়োলজিক্যাল বিচ্যুতি ঘটানোর মতো ক্ষমতা রাখে, তাহলে সাময়িকভাবে এই আগের ফিলিংস, আগের কষ্ট, আগের রোগটাকে চাপা দিয়ে দিতে পারে, হোল্ড অন করতে পারে, স্থগিত করতে পারে, কিন্তু আরোগ্য করতে পারে না। এবং এটা আবারও ফিরে আসে যখন এই যে আর্টিফিশিয়াল ডিজিজ বা নতুন আগত ডিসিমিলার ডিজিজটা দুর্বল হয়ে যায় বা চলে যায় বা আগেরটা থেকে দুর্বল হয়ে যায়, তখন আগের রোগটা আবারও ফিরে আসে, আগের রোগটা আবারও এর থেকেও বেশি শক্তি নিয়ে, শক্তি সঞ্চয় করে ডিস্ট্রাকটিভ ভঙ্গিতে বা আরো বেশি কষ্টদায়ক লক্ষণ সমষ্টি নিয়ে আবার ফিরে আসে। অ্যাফোরিজম 40 অনুচ্ছেদ 40, এখানে যে বিষয়টা বলা আছে, অসদৃশ রোগের তৃতীয় পরিস্থিতি, থার্ড যে কন্ডিশন, এখনো কিন্তু আমরা সদৃশ রোগের কোনো পরিস্থিতি বলছি না, এটা হচ্ছে অসদৃশ বা ডিসিমিলার বা বিসদৃশ রোগের বিভিন্ন যে কোয়ালিটি এবং কন্ডিশন বলছি। প্রথম দ্বিতীয় বললাম, এখন থার্ড যে কন্ডিশন, এটা আপনার বিসদৃশ, ডিসিমিলার অথবা হচ্ছে এরকম লক্ষণের সাথে কোনো প্রকার সিমিলিমাম ঘটে না, এরকম সিচুয়েশনে তৃতীয় আরেকটা কন্ডিশন ঘটে। অসদৃশ যে নতুন শক্তিশালী রোগটা, এটা যখন আসবে, অসদৃশ রোগটি যদি দীর্ঘ সময় শরীরে অবস্থান করে, তবে তা পুরনো রোগের সাথে যুক্ত হয়ে একটি জটিল রোগ গঠন করে। খুব মারাত্মকভাবে এটা বোঝার বিষয়। অলরেডি আমার
আমরা বললাম যে আমার উদাহরণ দিয়ে যে লাইকোপোডিয়ামের একটা প্যাথোলজি আমার শরীরে আছে। এখন যদি আমার শরীরে লাইকোপোডিয়াম পটেন্টাইজ মেডিসিন দেওয়া হয় তাহলে বর্তমান রোগটাকে দূর করতে পারবে। এটা হচ্ছে সিমিলিমামের সূত্র বা শর্ত। এটা এইদিকে আমরা এখনো যাইনি বা আগে কিছু আলোচনা করেছি। এখন লাইকোপোডিয়াম টাইপের একটা প্যাথোলজি আমার আছে, সহজে বোঝার জন্য আমরা বলছি যে প্যাথোলজিটা সহজে মাথায় নিতে পারবো। এখন দেখা গেল যে আমরা বিসদৃশ একটা ওষুধ দিলাম, ধরুন লেকিসিস টাইপের একটা ওষুধ বা লেকিসিস টাইপের আরেকটা প্যাথোলজি আমার বডিতে আসলো, এবং এটা আরো বেশি শক্তি নিয়ে, অনেক পাওয়ার নিয়ে, অনেক ডিস্ট্রাকটিভ ক্রাইটেরিয়া নিয়ে আমার বডিতে যখন আসবে, এই পরবর্তী বা নতুন আগত যে রোগটা, এটা বেশি ডিস্ট্রাকটিভ হওয়ার কারণে আগের লাইকোপোডিয়াম টাইপের লক্ষণগুলো সাময়িক সময়ের জন্য স্থগিত থাকতে পারে, ফিলিংস কম হতে পারে, মনে হতে পারে আগের রোগটা বোধহয় চলে গেছে, পরের রোগটা বেশি শক্তিশালী এবং ডিসিমিলার হওয়ার কারণে। এখন এভাবে যদি আমরা মনে করি যে হ্যাঁ, রোগটা যেহেতু লাইকোপোডিয়াম টাইপের এবং ওষুধটা এখানে লেগিসিস কাজ করছে, এভাবে যদি একটা রোগ পরের রোগটা শক্তিশালী হয়, আগের রোগটা দুর্বল হয় এবং এভাবে চলমান থাকে, দীর্ঘমেয়াদী ভাবে চলমান থাকার সুযোগ পাই, কোনোভাবে দুইটা রোগ যদি একসাথে চলমান থাকার সুযোগ পাই, তাহলে যেহেতু আগের রোগটা চলে যায়নি, আগের রোগটার সাথে একটা পর্যায়ে একটা চুক্তি বা একটা বন্ধনের পর্যায় তৈরি হয়, রাসায়নিক বন্ধনের মতো হতে পারে, বা মানবিক মানুষ একজন আরেকজনের সাথে চলতে চলতে যখন একটা বন্ধন, পারিপার্শ্বিকতা তৈরি করে, প্রতিবেশীর মতো একটা সম্পর্ক তৈরি করে, একইভাবে দুইটা বিষদৃশ রোগ দীর্ঘ সময় পর্যন্ত যদি চলমান থাকে, আগের রোগটা যদি বেশি শক্তিশালী থাকে, পরের রোগটা যদি দুর্বল থাকে, তাহলে এটা আসতেই পারে না। আর পরের রোগটা যদি বেশি শক্তিশালী হয়, আগের রোগটা যদি দুর্বল হয় এবং কোনোভাবে যদি ভিতরে তার ক্ষমতার বিস্তার করতে পারে, আগের রোগটা যেহেতু ভালো হয় না এবং পরের রোগটা চলমান অবস্থায় থাকে, কন্টিনিউয়াসলি চলতে থাকে, একটা পর্যায়ে গিয়ে তার ক্ষমতার সাথে আগের রোগটা কিছুটা আপোষ করে সমন্বয় করতে পারে এবং সমন্বয় ঘটে। তখন যেহেতু বিসদৃশ হওয়ার কারণে একটা আরেকটাকে তাড়িত করতে পারেনি এবং পরেরটাকে সে মেনে নিয়েছে, এবং চলমান থাকার কারণে পরেরটার সাথে সে চুক্তি করেছে বা সমন্বয় করেছে, তখন আরেকটা জটিল কমপ্লেক্স প্যাথোলজি ডেভেলপ করে। মানে এই দুইটা বিসদৃশ রোগ মিলে একটা আরেকটাকে বিতাড়িত করেনি, আরোগ্য করেনি, কোনোটাই করতে পারেনি। এখানে প্রকৃতপক্ষে এটা কি হয়েছে, একটা আরেকটার সাথে ফাইনালি গিয়ে সমন্বয় হয়ে, কানেক্টেড হয়ে আরো বেশি শক্তিশালী একটা জটিল সিচুয়েশন তৈরি করেছে, একটা কমপ্লেক্স প্যাথোলজি তৈরি করেছে, কমপ্লেক্স একটা ডিজিজ কন্ডিশন তৈরি করেছে। তো একইভাবে একটা রোগকে আরোগ্য করার জন্য আমরা যখন একটা ঔষধ প্রয়োগ করি, সেই ওষুধটা যদি বিসদৃশ হয়, ডিসিমিলার হয়, এবং পরবর্তী এই ডিসিমিলার ওষুধটা বেশি শক্তিশালী হওয়ার কারণে আগের রোগটাকে দুর্বল করে, রোগী মনে করে যে আরাম পেয়েছি, ডাক্তার মনে করে যে রোগ ভালো করেছি, কিন্তু ডিসিমিলার, এই কারণে আসলে একটা আরেকটাকে আসলে প্রকৃত অর্থে আরোগ্য করতে পারেনি। এবং এভাবে ঔষধটা বন্ধ করলেই দেখা যায় কি আগের রোগটা আবার ফিরে আসে, সুতরাং ওষুধ চালিয়ে যাও, ওষুধ চালিয়ে যেতে হয়। এভাবে যখন দীর্ঘ সময় ধরে একই ওষুধ অথবা অন্য আরেকটা ওষুধ অথবা অন্য আরেকটা ওষুধ এভাবে চেঞ্জ করা হয় এবং আগের রোগটাকে এভাবে প্রতিহত করে রাখার চেষ্টা করা হয়, কিন্তু আরোগ্য হয়নি ডিসিমিলার নীতির কারণে। একটা পর্যায়ে কি করে, আগের রোগটার সাথে এটার কোনো না কোনো ভাবে একটা রাসায়নিক বন্ধন বা বায়োলজিক্যাল বন্ধন বা ডিজিজ কানেকশন তৈরি করে, এবং আগের রোগটার সাথে পরের রোগটা বা পরবর্তী মেডিসিনাল যে ডিজিজ অলরেডি চলমান আছে, মেডিসিন বারবার বারবার প্রয়োগ করার কারণে আগের রোগের সাথে নতুন ভাবে এর একটা সমন্বিত একটা কমপ্লেক্সিটি তৈরি হয়, একটা সিরিয়াস প্যাথোলজি ডেভেলপ করার মতো সিচুয়েশনে যায়। যার কারণে দেখা যায় কি, যে রোগীটাকে আজকে পেইন কিলার দেওয়া হচ্ছে, যে রোগীটাকে আজকে হচ্ছে এরকম বিভিন্ন কেমিক্যাল মেডিসিন দেওয়া হচ্ছে, সুনির্দিষ্ট অ্যালোপ্যাথিক বিভিন্ন প্যাথোলজিক্যাল ঔষধ দেওয়া হচ্ছে, আজকের রোগটা দমন হয় 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পর্যন্ত চলমান থাকার পরে তার ঔষধের সংখ্যা কিন্তু কমে না। পরবর্তীতে দেখা যায় প্রথম দিকে যে রোগীর জন্য 2টা ঔষধ লাগতো, 5 বছর পরে সেই রোগীর জন্য 10টা ঔষধ লাগে। এভাবে চলমান থাকলে এবং এরকম এই বিসদৃশ নীতিতে ওষুধ প্রয়োগ করলে এবং পরের রোগটা বেশি শক্তিশালী হলে বা পরের মেডিসিনটা বেশি পাওয়ারফুল হলে, আগের রোগটা থেকে বা আগের কন্ডিশন থেকে একটা আরেকটাকে বা পরবর্তীটা আগেরটাকে দমন নীতিতে সাবটেস্ট করে করে একটা পর্যায়ে দেখা যায় কি আগের রোগের সাথে তার একটা কমপ্লেক্স
একটা ফ্রেন্ডশিপ তৈরি হয় এবং কমপ্লেক্স একটা প্যাথোলজি তৈরি করে। সুতরাং এভাবে দীর্ঘমেয়াদী বিসদৃশ মেডিসিনের মাধ্যমে প্রকৃত অর্থে রোগী আরোগ্য হয় না, প্রকৃত পক্ষে ক্রনিক ডিজিজ গুলোকে কমপ্লিটলি দূর করা যায় না, সাপ্রেশন করা হয়, হোল্ড অন করে রাখা হয় এবং ফাইনালি দীর্ঘমেয়াদী চলমান থাকার কারণে একটা কমপ্লেক্স সিটি তৈরি করা হয়, নতুন প্যাথোলজি তৈরি করা হয়, নতুন আরেকটা নামের রোগ তৈরি করে দেওয়া হয়, নতুন আরেকজন বিশেষজ্ঞের কাছে পাঠাতে বাধ্য হতে হয়। তো এই হচ্ছে 31 থেকে 40-এর যে প্রাকৃতিক নীতি অনুসারে প্রাকৃতিক ন্যাচারাল যে অবজারভেশন গুলো করেছেন বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান, এবং তার উপর ভিত্তি করে যে বিসদৃশ ঔষধের যে মেকানিজম বা বিসদৃশ ঔষধগুলো আসলে কি করে বা কি করতে পারে সেই ব্যাপারটা তিনি এখানে উল্লেখ করেছেন। পরবর্তী অ্যাফোরিজম গুলোতে গেলে হয়তো আরো ক্লিয়ার হবে। আমরা 31 থেকে 40 পর্যন্ত ফান্ডামেন্টালি যে কথাগুলো বলার প্রয়োজন আমরা এখানে উল্লেখ করেছি, এবং এখান থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি, নিশ্চিত হতে পেরেছি ডিসিমিলার ডিজিজ সেটা প্রাকৃতিকভাবে আগত হোক অথবা কি বলে ন্যাচারালি হোক অথবা আর্টিফিশিয়ালি হোক, ঔষধজ ডিসিমিলার ডিজিজ অথবা ন্যাচারাল ডিসিমিলার ডিজিজ একটা আরেকটাকে প্রকৃত অর্থে বিতাড়িত করতে পারে না। বিভিন্ন শর্ত অনুসারে একটা আরেকটাকে সাময়িক সময়ের জন্য অবদমিত করে রাখতে পারে, সাময়িক সময়ের জন্য চোখের আড়াল করতে পারে, এবং সাময়িক সময়ের জন্য তার যে পেলিয়েশন দিয়ে চলমান থাকে, এটা ডিসিমিলার হওয়ার কারণে, মোর পাওয়ারফুল হওয়ার কারণে একটা সময় একটা সিরিয়াস প্যাথোলজি ডেভেলপ করে আগের রোগ থেকেও আরো বেশি জটিল অবস্থায় রোগীকে নিয়ে যেতে পারে। তো মোটামুটি আমার আলোচনা এখানে, ফান্ডামেন্টাল আলোচনা এখানে শেষ করলাম। এর সাথে সম্পৃক্ত আরো অনেকগুলো লজিক্যাল প্রশ্ন এবং উত্তর আছে, আমরা পরবর্তী ধাপে এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আজকের আলোচনায় 31 থেকে 40-এর ফান্ডামেন্টাল এই কনসেপ্ট এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলাম ভাইকে। অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে 31 থেকে 40 পর্যন্ত অ্যাফোরিজমের সার নির্যাস আমাদের সামনে তুলে ধরেছেন। আশা করছি এর দ্বারা আমরা সবাই উপকৃত হতে পারবো। এই পর্যায়ে আমাদের হোমিওপ্যাথিস্ট আনোয়ার পটারি ভাই আছেন এবং আফসানা পারভিন সোনিয়া, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ডাক্তার আফসানা পারভিন সোনিয়া, আলোচনার উপর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হোমিওপ্যাথিতে আমরা মানে যতটুকু আলোচনা শুনলাম ততটুকুতে আমরা যেটা বুঝি যে রোগের কারণ মানে রোগটা হচ্ছে ভাইটাল ফোর্স যদি সুস্থ না থাকে, ভাইটাল ফোর্স যদি ভালো না থাকে, উজ্জীবিত না থাকে, ভারসাম্যপূর্ণ না থাকে, তাহলে দেখা যায় মানুষ সুস্থ হয়। আর যদি ভাইটাল ফোর্স সবল থাকে তাহলে মানুষ মানে সহজে আক্রান্ত হয় না। এখন এই ভাইটাল ফোর্স কি কি কারণে দুর্বল হয়, মানে কেন হয়, এখানে কারণ কি কি থাকতে পারে? প্রকৃতিতে রোগের অসংখ্য অগণিত এজেন্ট আছে, এটা সত্য। একজন ব্যক্তি রোগের এজেন্টের কাছাকাছি গেলে জীবনী শক্তি আপনার কোনো না কোনো ভাবে প্রভাবিত হতে পারে। এখন ভাইটাল ফোর্স যেহেতু এটা একটা হচ্ছে অদৃশ্য বিষয়, এটা কখন কিভাবে কার মাধ্যমে আক্রান্ত হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, এটা বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান 1 নম্বর অ্যাফোরিজমে এবং সম্ভবত অ্যাফোরিজম 12-তে বা 10-এ, দুইটা হতে পারে, 10-এও দেখে নিতে পারেন, 12-তেও হবে।
বলছেন যে এখানে কিভাবে কোন মেকানিজমে কোন সময় অসুস্থ হয় এটা আসলে মানুষের জানার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত না এটা একটা তার অবস্থার বহিঃপ্রকাশ করে, এক্সটার্নাল লক্ষণ তৈরি করে, ফিলিংস তৈরি করে, ততক্ষণ পর্যন্ত আমরা জানি না যে আমাদের বডিতে কতটুকু সাসেপ্টিবিলিটি আছে এবং এই সাসেপ্টিবিলিটি অনুসারে ওই জীবাণুটার কাছাকাছি গেলে অসুস্থ হবো কি হবো না এটা জানা নেই। এই জন্য এই জায়গাটা মৌলিকভাবে এই জায়গাটা মানে আমাদের জানার বাহিরে। আর আমাদের জীবনী শক্তি সুস্থ থাকলে আমরা অসুস্থ হব না এটা ঠিক এভাবে বলা যাবে না। জীবনী শক্তির অসুস্থতার সাথে কন্ডিশন হচ্ছে যে ধরেন একজন ব্যক্তি পরিপূর্ণ সুস্থ আছে, সে দূষিত পানি পান করলো, বারবার দূষিত পানি পান করলে জীবনী শক্তি আগে থেকে তার সুস্থ ছিল, কিন্তু বারবার দূষিত পানি পান করলে একটা সময় সে অসুস্থ হবে। জীবনী শক্তিকে আগে অসুস্থ করবে, তারপর তাকে অসুস্থতার দিকে নিয়ে যাবে, লক্ষণ তৈরি করবে। এজন্য রোগ তৈরি করার যত বাহ্যত কারণ আমরা যা মনে করি, একজন ব্যক্তি পরিপূর্ণ সুস্থ, তার লিভারের কোনো সমস্যা নাই, গ্যাস্ট্রিকের কোনো সমস্যা নাই, সে যদি ভাজা পোড়া নিয়মিত খেতে থাকে একটা পর্যায়ে তার জীবনী শক্তি আক্রান্ত হবে। সুতরাং জীবনী শক্তিকে অসুস্থ আগে করা হয়েছে বাহ্যিক কারণ থেকে, তারপর জীবনী শক্তি আবার প্যাথোলজি তৈরি করেছে, লিভারের রোগ তৈরি করেছে, লক্ষণ তৈরি করেছে। এরকম ভাবে একজন ব্যক্তির শারীরিক মানসিক অবস্থা ভালো আছে, তিনি ভালো ঘুমান, ব্যবসায়িক কারণে তিনি টাকার লস করলেন, যতই শক্তিশালী মানুষ হোক তার ভিতরে টেনশন তৈরি হবে, দুশ্চিন্তা কাজ করবে। কোটি কোটি টাকার লস হওয়ার কারণে তার দীর্ঘমেয়াদী ভাবে যখন দুশ্চিন্তা কাজ করবে, অনিদ্রা তৈরি হবে, অনিদ্রা থেকে মাথা ব্যথা তৈরি হবে, মাথা ব্যথা থেকে তার দীর্ঘমেয়াদী আরো দেখা যাবে যে বিভিন্ন সমস্যা তৈরি হবে, হার্টের রোগ হতে পারে, স্ট্রোক করতে পারে। এই যে ফান্ডামেন্টাল একটা কারণ আপাতত দৃষ্টিতে মনে হচ্ছিল যে ব্যবসায়িক লস, এখন হচ্ছে ব্যবসায়িক লস হওয়ার কারণে 10 জন ব্যক্তির 10 জনই হচ্ছে স্ট্রোক করবে না, হয়তোবা 2 জন স্ট্রোক করবে, বাকি 2 জনের অনিদ্রা তৈরি হবে, কারো কারো হার্ট অ্যাটাক হবে, কারো হয়তো খুব একটা সমস্যা হবে না। এই যে খুব একটা সমস্যা হবে না তিনি হয়তো ব্যাপারগুলোকে ওভারকাম করার মতো শারীরিকভাবে মানসিকভাবে জীবনী শক্তির দিক থেকে অনেক বেশি শক্তিশালী, কিন্তু এই সংখ্যাটা যেহেতু অনেক কম বা এই সংখ্যাটা আসলে নিতান্তই আমার হবে কি হবে না এই জায়গাটা আমি জানি না। সুতরাং আমার জীবনী শক্তি আক্রান্ত হওয়ার মতো যত কারণ আছে আমি সেগুলো থেকে দূরে থাকবো, এটা হচ্ছে শিক্ষা। তারপর অসুস্থ হয়ে গেলে সেখান থেকে আমরা দূর হওয়ার জন্য আবার জীবনী শক্তি ভিত্তিক চিকিৎসা দিতে হবে। এজন্য জীবনী শক্তি শক্তিশালী মানে আমি অসুস্থ হব না ঠিক এভাবে বলা যাবে না। যদি আমরা কারণের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকি, আমাদের বডিতে সেই সাসেপ্টিবিলিটি তৈরি করবে, সেই কারণ তৈরি করবে এবং আক্রান্ত হওয়ার মতো উপযুক্ত সিচুয়েশন তৈরি করবে। এবং এটা ইন্টারনালি ডাইনামিক ভাবে কিভাবে কখন ঘটে এটা আসলে মানব জ্ঞানের আওতাধীন না, এটা হ্যানিম্যান ক্লিয়ার করেছেন। আমরা যে বিভিন্ন জিনিস জানি, যেমন ধরেন হুপিং কাশির ক্ষেত্রে যদি বলি যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত একটা সংক্রামক রোগ। আবার বিভিন্ন রোগের ব্যাপারে আমরা জানি এটা বিভিন্ন জীবাণু দ্বারা, বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রমণ হয়। কিন্তু এইখানে আমরা যেটা দেখতেছি যে রোগীর সাসেপ্টিবিলিটি থাকলে সে আক্রান্ত হয়। এখানে আসলে আমরা রোগের কারণটা কিভাবে নিব, মানে রোগের কারণটা কি আসলে স্পেসিফিক ভাবে কি বলবো? রোগের কারণটাকে স্যামুয়েল হ্যানিম্যান যে কথায় প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে রোগের কারণটা জীবাণুগুলো, এই যে আমরা আলোচনা করলাম জীবাণু বা বাহ্যিক কারণ, জীবাণুগুলো রোগ তৈরি করতে পারে না এই কথা কিন্তু তিনি বলেন নাই। এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। তিনি বলেছেন জীবাণু বা বাহ্যিক সূক্ষ্ম ডাইনামিক যে কারণগুলো আছে, যেগুলোকে আমরা একদম গ্রস কারণ বলতে না পারি, মানে একজন ব্যক্তির মাথায় হাতুড়ি দিয়ে হচ্ছে আমি আঘাত করলাম মাথা ফেটে যাবে, এটা তো ন্যাচারাল ডিজিজের কারণ না। এখন ন্যাচারালি আমরা জ্বর হই, অসুস্থ হই, মাথা ব্যথা করে, ক্রনিক ডিজিজ হয়। এখন আমার দেখা গেল যে আমার দাদুর হচ্ছে শ্বাসকষ্ট ছিল, অ্যাজমা ছিল। এখন আমার দাদুর এই অ্যাজমার রোগের প্রবণতাটা আমি পেয়েছি, আমাদের ফ্যামিলিতে অন্য কারো এরকম উল্লেখযোগ্য নাই, কিন্তু আমি পেয়েছি, আমার অ্যাজমা রোগের প্রবণতা আছে। এই যে প্রবণতা, এটাই হচ্ছে রোগের কারণ। এখন প্রবণতা থাকার কারণে আমার মনে করেন বৃষ্টিতে আমি ভিজি বা খালের পানিতে আমি গোসল করতে যাই, আমার ক্ষতি হবে। এখন এখানে বৃষ্টিটাকে আপনি ফান্ডামেন্টাল কারণ মনে করতে পারবেন না, খালের পানি এখানে মৌলিক কারণ না। যেহেতু এটাতে আমার
স্পর্শ হওয়ার কারণে অসুস্থ হওয়ার ঘটনা ঘটে, সেখান থেকে বেঁচে থাকার বিষয়টা কিন্তু অস্বীকার করা যাবে না। আবার একইভাবে অন্য 10 জন যেহেতু অসুস্থ হয় না বৃষ্টিতে ভেজার কারণে, আমার এই কোয়ালিটিটা, লাইফ ফুডস এর কোয়ালিটিটাকে ডেভেলপ করতে হবে, যেহেতু জীবনী শক্তি আক্রান্ত হওয়ার কারণেই হচ্ছে আমার এই সাসসেপ্টিবিলিটি তৈরি হয়েছে এবং বৃষ্টি এখানে আমাকে ক্ষতি করছে। জীবাণুটা এরকম। তো জীবাণু, আপনি যদি বুঝতে পারেন যে এখানে এই ক্ষতিকর জীবাণু আছে, আপনি নিশ্চিত, তখন এই জীবাণুর সংস্পর্শে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু জীবাণু আপনাকে শর্তহীনভাবে রোগ সৃষ্টি করতে পারে না আপনার বডিতে যদি আগে থেকে এই প্রবণতাটা না থাকে। এখন আপনি তো জানেন না যে আপনার বডিতে প্রবণতা কতটুকু আছে, এটাকে গ্রহণ করবে কি করবে না। আপনার যদি সুযোগ থাকে এটাকে সেফ জোনে থাকা, সেটা থাকবেন। আবার মা কি বলে, সন্তান অসুস্থ, মা এই সন্তানের সেবা করেন, ডাক্তার রোগীর সেবা করেন, রোগীর জীবাণু থাকা সত্ত্বেও ডাক্তার বা মা অসুস্থ হন না, এরকম উদাহরণ তো, ঘটনা বা তো অসংখ্য অগণিত। এই জায়গায় লাইফ ফুডস ভালো থাকার কারণে এটা ঘটে। সুযোগ থাকলে, যেমন হাদিসে বলা আছে যে কোথাও যদি এরকম মহামারী রোগ আক্রান্ত হয়, তখন যে এলাকায় মহামারী রোগ তৈরি হবে ওই এলাকায় বাহির থেকে কোনো মানুষ যেন আর না আসে। এটা হাদিসের শিক্ষা। এখান থেকে বোঝা যায় যে মহামারী আক্রান্ত এলাকায় আপনি ইচ্ছা করে গিয়ে পড়বেন, ইচ্ছা করে গিয়ে হাবুডুবু খাবেন, এটা ইসলামের শিক্ষা না। আবার এই এলাকায় যারা আছে তারা যেন এলাকা থেকে বের না হয়, অন্য আরেকটা সুস্থ এলাকায় চলে না যায়, এটাও ইসলামের শিক্ষা। এখান থেকে যেন কেউ না যায়, এখান থেকে সবাই পালিয়ে যাবে রোগীদেরকে ছেড়ে, এটাও দরকার নাই। যারা আপাতত এই এলাকায় আছে, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আছে, তারা এটা করবে, এবং জরুরি কারণে যদি বাহির থেকে চিকিৎসক আনতে হয় তারা আসবে। কিন্তু আমভাবে ইন জেনারেল হচ্ছে এটা যে বাহির থেকে জনগণ এখানে আসার প্রয়োজন নাই, এবং এখান থেকে জনগণ বাহিরে পালিয়ে যাওয়ার দরকার নাই। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে কারণ, ফান্ডামেন্টাল কারণ জীবাণু বা এই যে প্রবণতা, মিউট করেন তাহলে সুবিধা হবে। এই যে ব্যাপারটা, আমরা আমাদের ওষুধগুলো প্রয়োগ করার পরে জীবাণু কি সরাসরি আমরা আমাদের ওষুধের মাধ্যমে দূর করতে পারি না। কিন্তু ঔষধ দেওয়ার পরে যখন লাইফ ফুডস কোয়ালিটি সম্পন্ন হয়, ইমিউনিটি ডেভেলপ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শারীরিক মানসিক লক্ষণগুলো দূর হয়, এর অর্থ এটা না যে তখন জীবাণু থাকতে পারে বা জীবাণু আক্রমণ করার প্রবণতা অবস্থায় থাকতে পারে। তখন ওই প্রবণতাটা চলে যায়, ওই জীবাণু তখন আশেপাশে থাকলেও তখন দেখা যায় আমরা আর অসুস্থ হই না। এরকম যে স্কেবিস সারা দেশে ছড়িয়ে গিয়েছিল, স্কেবিস ছড়িয়ে যাওয়ার পরে হোমিওপ্যাথিক্যালি যারা চিকিৎসা করেছেন তাদের ওষুধকে সরাসরি ওই জীবাণুকে হত্যা করতে পেরেছে বা সরাসরি জীবাণু দূর করতে পেরেছে? পারে নাই। কিন্তু স্কেবিসের সাথে জীবাণুর একটা কানেকশন ছিল। এখন তার ফান্ডামেন্টাল একটা জায়গা আগে তৈরি হয়েছে, তারপর সেই জীবাণু এখানে ক্ষতিকর প্রভাব তৈরি করতে পেরেছে। অথবা ডাক্তার কেন্ট বলেছেন যে জীবাণুগুলো, বরং অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, জীবাণুগুলো আসে হচ্ছে রোগের এই বিষগুলো খাবার জন্য। জীবাণুর একটা খাবার হচ্ছে এই রোগের সাথে সম্পৃক্ত যে টক্সিন গুলো আছে তা। এজন্য ডাক্তার কেন্ট বলছেন জীবাণুগুলোকে এখানে দায়ী করাই প্রয়োজন নাই। এখন মেডিকেল সায়েন্স, আধুনিক মেডিকেল সায়েন্স বলছে যে জীবাণুগুলো রোগ তৈরি করে, এবং আমরা বিভিন্ন দেখি যে জীবাণুর সংস্পর্শে যাওয়ার ফলে আমরা অসুস্থ হই। তাহলে এখানে আগে ফান্ডামেন্টাল কারণটা বুঝতে হবে, এবং ফান্ডামেন্টাল জায়গাটা সংশোধন করে ফেললে জীবাণুগুলো এখানে ইনএক্টিভ হয়ে যাবে, অথবা রোগ বারবার আক্রমণ করতে পারবে না। ভাইটাল ফুড যখন সজাগ হয়ে যাবে, সচেতন হয়ে যাবে, এখানে ন্যাচারাল অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, ন্যাচারালি যখন ডিফেন্স মেকানিজম তৈরি করবে, তাহলে এই যে ডিফেন্স মেকানিজম, এটা আমার বডিতে তৈরি করা জরুরি। এটা যখন বিচ্যুতি ঘটে তখন জীবাণু বা ক্ষতিকর কোনো প্রভাব আমাকে আক্রমণ করতে পারে। এই সাসসেপ্টিবিলিটি, কোনো একটা জিনিসের কাছে গেলে আমি অসুস্থ হয়ে যাই, সেই জিনিসটাকে আমি 100% দূর নাও করতে পারি। দূষিত বাতাস, ঢাকা শহরের যে দূষিত বাতাস বা ঢাকা শহরের যে দূষিত পানি, এখন ঢাকায় যারা আছেন তারা তো এই দূষিত পানি পান করার কারণে অনেকে অসুস্থ হচ্ছেন। এখন বাধ্যগতভাবে যারা থাকতে হচ্ছে, তাদের বডিতে এখন তুলনামূলকভাবে যাদের ডিফেন্স মেকানিজম ভালো, যারা হচ্ছে এই দূষিত পানি নরমালি যতটুকু আছে এটা থেকে আক্রান্ত হওয়ার যে প্রবণতা আছে, সেফে থাকতে পারবে, তারা কম অসুস্থ হবে। কিন্তু কারো যদি সুযোগ থাকে দূষিত বাতাস, দূষিত পানি থেকে দূরে চলে যাওয়ার, অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার, এটাই কিন্তু উত্তম। তো এই জন্য এখানে ফান্ডামেন্টাল কারণটাও বুঝতে হবে, আবার এক্সটার্নাল যে কারণটা আছে এটাকে আমরা ছোট করে দেখছি, অবহেলা করছি, বা এটাকে আমরা একদমই কারণ হিসেবে নিচ্ছি না, ব্যাপারটা কিন্তু এমনও না।
হোমিওপ্যাথি হিসেবে আমাদের কাজটা ডাইনামিক এবং ফান্ডামেন্টাল। একইভাবে পরিচর্যার জায়গা থেকে আপনি যাকে যেভাবে ম্যানেজমেন্ট দিতে হবে সেটাও কিন্তু লাগবে। এখানে কনফিউশন তৈরি করার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। হ্যাঁ, বলবেন। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ আলোচনার পরে মানে আমরা যে মানে একটা জিনিস যেটা বুঝি যে ধরেন কোন একটা রোগী হচ্ছে লাইকোপোডিয়ামের, এখন আমরা কি করি, আমরা হচ্ছে মানে রোগী দেখতে গেলে একটা লক্ষণ নিয়ে তাকে হচ্ছে একটা মেডিসিন আমি সিলেক্ট করে ফেললাম, কিন্তু রোগীর যদি আমরা টোটালিটি না নিই সেই ক্ষেত্রে দেখা যায় একটা লক্ষণে যে ভুলটা হয় সেটা হচ্ছে যে রোগী হচ্ছে লাইকোপোডিয়ামের, আমি তার টোটালিটি নিলাম না, তার একটা সিমটম নিয়ে তাকে আমি হাইসিয়ামাস দিলাম একদম হাই পাওয়ারের। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখলাম যে যদি বিসদৃশ রোগ দ্বারা আক্রান্ত হয় পরবর্তীতে, পূর্বে কোনো রোগ থাকার পরে পরবর্তীতে যখন বিসদৃশ রোগ দ্বারা আক্রান্ত হয় তখন পূর্বের রোগটা যদি কম শক্তিশালী হয় তাহলে পূর্বের রোগটা সাপ্রেশন হয়। তাহলে এই যে হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারাই এখন আগে যেহেতু রোগটা ছিল হচ্ছে লাইকোপোডিয়ামের, এখন আমি হাইসিয়ামাস হাই পাওয়ার দিলাম, তার মানে আমার লাইকোপোডিয়ামের যেই মানে আমার সমস্যাটা ছিল এটা আমার সাপ্রেশন করলো, বিষয়টা এরকম না? আপনার একটা একটু মিউট করেন। হ্যাঁ, নয়েজ হচ্ছে। করেন। ওকে। হ্যাঁ, প্রশ্ন করার সাথে সাথে একটু মিউট করে নেবেন। ডাক্তার ইমাম হোসেন মিউট করেন। জি, যেটা বলছিলাম যে বিশ্বদৃশ্যের যে প্রাকৃতিক অবজারভেশন গুলো স্যামুয়েল হ্যানিম্যান উল্লেখ করেছেন বিস্তারিতভাবে অ্যাফোরিজম গুলো যখন আমরা পড়বো, আমার আজকের আলোচনায় তো আসলে একদম বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়নি, যেহেতু হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট তৈরি করার কথা বলছি। তো সেখানে বিস্তারিত আলোচনা আছে, সেগুলো আমরা পরে নিব অবশ্যই ইনশাল্লাহ। তো এখানে যে রোগীতে লাইকোপোডিয়াম দরকার নাই সেই রোগীতে যদি লাইকোপোডিয়াম দেওয়া হয় এবং লাইকোপোডিয়াম উচ্চ শক্তি দেওয়া হয়, তাহলে দরকার নাই বলতে সিমটোমেটিক অনুসারে টোটালিটি অনুসারে মিলে নাই। লাইকোপোডিয়ামের ব্যক্তি আমার রোগী না। লাইকোপোডিয়াম সুনির্দিষ্ট একটা রোগে কাজ করে ব্যাপারটা এমন না। লাইকোপোডিয়াম তখনই সুনির্দিষ্ট রোগে কাজ করে যখন তার লক্ষণগুলোর সাথে মিলে যায়। লক্ষণগুলো না মিললে তো লাইকোপোডিয়াম লিভারের রোগের কাজ করবে, গ্যাস্ট্রিক আলসারের কাজ করবে, অথবা এরকম কোনো হচ্ছে কিডনি রোগে কাজ করবে, এরকম তো আসলে হোমিওপ্যাথিক্যালি প্রুভড না। এটা প্রমাণিত না। প্রমাণিত হচ্ছে লক্ষণ আছে, এই লক্ষণ আছে এবং লক্ষণ সমষ্টি কাকে বলে, একটা চিত্র বা একটা ইমেজ ডেভেলপ করার মতো যথেষ্ট সংখ্যক লক্ষণ যখন থাকবে, একটা সিঙ্গেল লক্ষণ না, মোটামুটি অনেকগুলো লক্ষণকে সমন্বয় করে একটা ইন্ডিভিজুয়ালাইজেশন যখন করা যাবে, তখন আমরা বলতে পারবো যে লক্ষণ সমষ্টি অনুসারে ওষুধটাকে চিন্তা করা হয়েছে, বিবেচনা করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে। এখন মোটেই হচ্ছে লাইকোপোডিয়ামের লক্ষণ নাই, জাস্ট লিভারের একটা প্যাথোলজি, এই চিন্তা করে লাইকোপোডিয়াম প্রয়োগ করলাম। যদি ঘটনাক্রমে এখানে লাইকোপোডিয়াম ওই রোগটা, আগের যে রোগটা রোগীর আছে ওই রোগটা থেকে লাইকোপোডিয়াম এখানে বেশি শক্তি প্রদর্শন করতে পারে, যেহেতু আমরা অ্যাফোরিজমে পড়েছি, বেশি শক্তি প্রদর্শন করতে পারলে সাময়িকভাবে সে আরাম পেতে পারে। অনেক সময় দেখা যায় বেশি আরাম, এই যে আরাম পাওয়া একদম সদৃশ না হওয়ার কারণে একদমই আরাম পায় না বা একদমই উপকার হয় না, পেলিয়েশনও হয় না। এখন মোটেও সিমিলিমাম হয় নাই, কিন্তু প্যাথোলজিক্যালি কোনো না কোনো ভাবে পার্শিয়ালি মিলে গেছে এবং পার্শিয়ালি বা হচ্ছে ডিসিমিলার নীতিতে এখানে বেশি শক্তিশালী হওয়ার কারণে দেখা আগের রোগটা এখানে সাইলেন্ট হয়ে গেছে। তো এই অবস্থাটা, লাইকোপোডিয়ামের ক্ষমতা যখন চলে যাবে তখন এই অবস্থাটা আবার ফিরে আসবে। আমরা কিন্তু বিভিন্ন কন্ডিশন পড়েছি আজকে, তো ফিরে আসার কথা। যদি লাইকোপোডিয়াম এখানে দুর্বল ভাবে প্রয়োগ করা হয়, শক্তি প্রদর্শন না করতে পারে, তাহলে লাইকোপোডিয়াম এখানে বিশেষ কোনো ক্ষমতা দেখাতেই পারবে না। এখান থেকে বরং বলা যায় যে রোগী অনেকটা সেফ হয়ে গেল, যে লাইকোপোডিয়ামের ক্ষমতা প্রয়োগ দেখাতে পারে নাই, ওষুধটা যেহেতু রোগ আরোগ্য করতে পারে নাই এবং ক্ষমতাও দেখাতে পারে নাই, বিশেষ কোনো ক্ষতি করতে পারে নাই। দ্বিতীয় কন্ডিশন, লাইকোপোডিয়াম সাময়িকভাবে আমার রোগীটাকে আরাম দিল এবং আরাম দেওয়ার পরে রোগী মনে করলো যে বেশ ভালো আছি। একটা পর্যায়ে লাইকোপোডিয়ামের ক্ষমতাটা নিঃশেষ হয়ে গেল,
ক্ষমতা আর নাই, তখন আগের রোগটা আবার ফিরে আসবে এবং রোগী বলবে যে আমার তো কষ্ট বেড়ে গেছে, সমস্যা বেড়ে গেছে, এই ওষুধটা খাওয়ার পরে বেশ ভালোই লাগছিল। যেহেতু ওষুধটা খাওয়ার পরে ভালো লাগছিল, এখন রোগী নিজে হোক অথবা ডাক্তার মনে করলো যে তাকে দীর্ঘমেয়াদীভাবে চালিয়ে যেতে হবে, তৃতীয় কন্ডিশনে দীর্ঘমেয়াদীভাবে লাইকোপোডিয়াম চালিয়ে গেল, অথচ লাইকোপোডিয়ামের সাদৃশ্যতা নাই, সিমিলিমাম হয় নাই, টোটালিটির সমন্বিত একটা কন্ডিশন এখানে মিলে নাই, তখন দীর্ঘমেয়াদীভাবে চালিয়ে যাওয়ার কারণে লাইকোপোডিয়াম তার বডিতে লক্ষণ তৈরি করবে, প্রুবিং লক্ষণ তৈরি করবে। যেহেতু আমরা পটেন্টাইজ মেডিসিন প্রয়োগ করব দীর্ঘমেয়াদী ভাবে, দেখা যাবে যে হয়তো প্রুবিং লক্ষণ তৈরি করবে এবং আগের লক্ষণগুলোর সাথে একটা চুক্তিপত্রে যাবে, আগের লক্ষণগুলোর সাথে সে সমন্বয় করে একটা নতুন চিত্র, নতুন রোগ তৈরি করবে। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। আর যদি এখানে মাদার টিংচার, ক্রুড জাতীয় মেডিসিন দেওয়া হয়, তখন কেমিক্যাল নিয়ম অনুসারে এখানে কেমিক্যাল যে প্যাথোলজি তৈরি করার করবে। ডাইনামিক মেডিসিন দেওয়া হলেও সেটা করতে পারে। ডাইনামিক মেডিসিন বা পটেন্সি মেডিসিন দীর্ঘমেয়াদী ভাবে আমি ডিসিমিলার প্রয়োগ করলে ক্ষতি করবে না, এটা কিন্তু এখানে বলা হয়নি ওর কারণে। সুতরাং ডাইনামিক মেডিসিন বেশি শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী চলমান থাকলে, ডিসিমিলার হওয়ার কারণে, আগের রোগটাকে আরোগ্য না করতে পারার কারণে, সাময়িক সুপ্ত ভাবে রাখার কারণে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আগের রোগটা এবং পরের রোগটা মিলিত হবে এবং আরো নতুন ঝামেলা তৈরি করবে। এটা হবে, এটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে যে বিভিন্ন কন্ডিশন আছে, আমরা শর্তহীন ভাবে বলতে পারবো না যে লাইকোপোডিয়াম প্রয়োগ করলে সবসময় এখানে এভাবে কমপ্লেক্সিটি তৈরি করবে। কখনো কখনো লাইকোপোডিয়ামের অ্যাকশন যখন চলে যাবে, ডাক্তার হয়তো আর প্রয়োগই করলো না, বারবার ভুল করলো না, বারবার একই মেডিসিন কন্টিনিউ করলো না, তখন হতে পারে যে এই কমপ্লেক্সিটি নাও হতে পারে, আগের রোগটা ফিরে আসবে কিন্তু কমপ্লেক্সিটি তৈরি করার মতো যথেষ্ট সময় নাও পেতে পারে। এই জন্য শর্তানুসারে কখনো উপশম করবে, কখনো লাইকোপোডিয়ামের ক্ষমতা দেখাতেই পারবে না, কখনো উপশম করবে এবং দীর্ঘমেয়াদী চলার কারণে তার দেখা যাবে যে নতুন প্যাথোলজি তৈরি করবে, নতুন সমস্যার ক্রিয়েট করবে। এরকম আর কি। বিসদৃশ হওয়ার কারণে, বিসদৃশ হলে এই তিনটার একটা ঘটবেই, তিনটার একটা ঘটতে বাধ্য ন্যাচারাল নীতি অনুসারে, এই আর কি। ধন্যবাদ আফজল ভাইকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। জি ইমাম ভাই কথা বলুন। জি, আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত যদি আমাদের 31 থেকে 40 পর্যন্ত আলোচনা, আমরা সূত্রগুলোর সার নির্দেশ আমরা অনুধাবনের সচেষ্ট ছিলাম, তবে শেষে আফসানা পারভিন সোনিয়ার প্রশ্নগুলোর আলোকে আমরা আরো নিজেদেরকে সমৃদ্ধ করতে পারলাম। এই পর্যায়ে আমাদের হোমিওপ্যাথিস্ট আনোয়ার পাটেল ভাই, আপনার কোনো সম্পূরক কথা বা প্রশ্ন থাকে করতে পারেন। আনোয়ার ভাই, সম্ভবত আনোয়ার ভাই আমাদের আনোয়ার ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনি মিউট করা আছে, আনমিউট করে কথা বলতে হবে। আনোয়ার ভাই এখানে প্রবলেম থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো আমাদের আলোচনা এখানে আমরা সমাপ্তি টানছি। আপনারা এই মুহূর্তে যারা শুনলেন এবং পরবর্তীতে যারা শুনবেন, উভয়ের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ হচ্ছে আপনারা নিজেরাও শুনবেন এবং এটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে হোমিওপ্যাথিক সমাজ আরো বেশি আমরা উপকৃত হতে পারি। এবং এই শেয়ারের দ্বারা আপনি যিনি শেয়ার করলেন, তিনিও এর দ্বারা একটা সওয়াবের অংশীদার হতে পারেন, সাদাকায়ে জারিয়া। কারণ আমরা মূলত এই চিকিৎসা সেবাটার দ্বারা আমরা মানুষ এবং মানবতার, রুগ্ন মানবতার কল্যাণ সাধন করে থাকি। আর একটি কথা দ্বারাও যদি কোনো একজন ডাক্তারের উপকার হয় এবং সেই আলোকে একজন রোগীকে তিনি সেবা দিতে পারেন, সেটাই আমাদের
পরম পাওয়া। তো আজকের মতো আমরা এখানেই সমাপ্তি টানছি। আমরা পরবর্তীতে আবার ইনশাআল্লাহ এই ক্রমান্বয়ে আলোচনা চলমান থাকবে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচক হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলাম ভাইকে। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।